বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি রুনা নাসরিন তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমার সেকেন্ড ইয়ার নন মেজরের সাথে একটা ক্লাস আছে। তোমাদের সাথে আমি এর আগেও প্রিন্সিপাল অফ স্ট্যাটিস্টিক্সের টেস্ট অফ হাইপোথিসিস নিয়ে ক্লাস নিচ্ছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি কন্টিনিউশন করছি। আর গত ক্লাসে তোমাদের আমি অ্যাকচুয়ালি হাইপোথিসিস বলতে কি বুঝো, নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, তারপরে হচ্ছে তোমার প্যারামেট্রিক টেস্ট, নন প্যারামেট্রিক টেস্ট, ক্রিটিক্যাল ভিজিয়ন, অ্যাকসেপ্টেন্স রিজন, এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আর একটু সামনের দিকে আগাবো। তো চলো যাই, আমরা স্লাইড শেয়ারে চলে যাই। তো তোমাদের প্রথমে আমি যাই হচ্ছে আমাদের আরও কিছু একটু অ্যানোটেশনটা নিয়ে নিই। দেখো, স্ট্যাটিস্টিক্সে আমরা কিন্তু আসলে দুই ধরনের ভুল করে থাকি। স্ট্যাটিস্টিক্সে ভুল নাই তা কিন্তু না, স্ট্যাটিস্টিক্সেও আমাদের দুই ধরনের ভুল করে থাকি। এই ভুলগুলোকে আমরা দুভাগে ভাগ করে নেই। একটাকে আমরা বলছি টাইপ 1 এরর, আরেকটা হচ্ছে টাইপ 2 এরর। ঠিক আছে, তাহলে বুঝলে স্ট্যাটিস্টিক্সে দুই ধরনের আমরা ভুল করি, একটা হচ্ছে টাইপ 1 এরর আর একটা হচ্ছে টাইপ 2 এরর। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো টাইপ 1 এরর বলতে আমরা কি বুঝি দেখো, যখন নাকি আমাদের হাইপোথিসিসটা ট্রু হয়, অর্থাৎ অ্যাকচুয়ালি হাইপোথিসিসটা সত্য, কিন্তু তা সত্ত্বেও আমাদের যে ডেটা, সেই ডেটার ভিত্তিতে যদি আমরা এটাকে রিজেক্ট করে দেই, প্রাপ্ত ডেটার ভিত্তিতে যদি এটাকে রিজেক্ট করে দিই, তাহলে যেই ধরনের ভুল হবে সেই ভুলটাকে আমরা বলতে পারি টাইপ 1 এরর। নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের ধরো আমরা যেটা বলছি একটা অ্যারো ট্রায়ালের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সরি, তখন দেখা যাবে কি যে ধরো একজন লোক সত্যিকার অর্থেই সে গিলটি, ঠিক আছে, কিন্তু প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একে যদি আমরা ছেড়ে দেই, অর্থাৎ জাজমেন্টের ভিত্তিতে তোমরা যদি এটা যদি খালাস পেয়ে যায়, তখন যেই ধরনের এরর হলো সেটাকে আমরা বলতে পারি টাইপ 1 এরর। আবার আমরা যদি এরকম এভাবে বলি, ধরো কিছু একটা লোকের সত্যিকার অর্থেই হচ্ছে ডেঙ্গু হয়েছে, কিন্তু সত্যিকার অর্থেই সে ডেঙ্গু, আমরা ধরে নিলাম আমাদের যে কল্পনাটা, হাইপোথিসিসটা, সেটা হচ্ছে লোকটার ডেঙ্গু হয়েছে এবং এটা সত্যি আসলে লোকটা ডেঙ্গু হয়েছে। কিন্তু আমাদের হয় না যে আমাদের যেই রিপোর্টগুলো অনেক সময় ভুল আসে, সেই রিপোর্টের ভিত্তিতে এটা রিজেক্ট করে দেওয়া হলো, তার মানে হচ্ছে তার ডেঙ্গু হয় নাই, কিন্তু আসলেই লোকটা ডেঙ্গু হয়েছে। তাহলে নিশ্চয়ই সেখানে ভুল হলো। এই ধরনের ভুলটাকে আমরা বলি টাইপ 1 এরর। ঠিক আছে, আর দ্বিতীয় ভুলটাকে আমরা বলছি টাইপ 2 এরর। সেটা হচ্ছে কি, যখন আমাদের H0 ফলস, নাল হাইপোথিসিস ফলস, ঠিক আছে, ধরো আমরা যদি নাল হাইপোথিসিস ফলস হলে কি করা উচিত, আমাদের সেটাকে রিজেক্ট করে দেওয়া উচিত, তাই না? আমাদের নাল হাইপোথিসিসটা ফলস যদি হয়, অবশ্যই তাকে বাতিল করে দেওয়া উচিত, কিন্তু সেটা না করে আমরা যদি তাকে একসেপ্ট করি, নাল হাইপোথিসিস ফলস হওয়া সত্ত্বেও সেটাকে যদি আমরা একসেপ্ট করে নিই, তাহলে যেই ধরনের ভুল হয় সেটাকে আমরা বলছি টাইপ 2 এরর। ঠিক আছে, তাহলে এটাকে দেখো, যদি আমরা ওই সেন্সে বলি আগের মতো করে, যে লোকটা ডেঙ্গু হয়েছে এই কথাটা আসলে ভুল, আসলে লোকটার ডেঙ্গু হয়নি। হ্যাঁ, ঠিক আছে, আমরা আমরা ধরে নিয়েছিলাম যে এই লোকটার কি হয়েছে, হাইপোথিসিস আমরা ধরেছিলাম লোকটার ডেঙ্গু হয়েছে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আসলে ফলস, লোকটা ডেঙ্গু হয়নি, কিন্তু দেখা গেল প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা কি করলাম, ফলস হলে এটাকে রিজেক্ট করে দেওয়া হওয়া উচিত ছিল, রিজেক্ট করা উচিত ছিল, কিন্তু প্রাপ্ত তথ্যে দেখা গেল ফলস রিপোর্টের কারণে লোকটা ডেঙ্গু মানে পজিটিভ দেখাচ্ছে। তার ফলে তাকে কি করা হলো, ডেঙ্গু ট্রিটমেন্ট দেওয়া হলো, কিন্তু অ্যাকচুয়ালি আসলে কিন্তু লোকটা ডেঙ্গু হয়নি। সুতরাং এই যে ভুল, এই ভুলটাকে আমরা বলছি সেকেন্ড কাইন্ড অফ এরর। এখন এটাকে তোমরা যদি জাজমেন্টের ভিত্তিতে বলো, তাহলে এমন হতে পারে যে আমরা ধরো
এরকমভাবে আমরা একটা হাইপোথিসিস ধরা হচ্ছে। অনেক তোমরা দেখো না যে অনেক নিরপরাধ লোক ২০ বছর ২৫ বছর ধরে জেল খাটছে, ঠিক আছে? তাহলে এখানে লোকটা দোষী, হ্যাঁ, গিলটি। আমরা ধরে নিলাম এটা হচ্ছে কি লোকটি দোষী, ঠিক আছে? ওকে, গিলটি পারসন। এখন এইটা অ্যাকচুয়ালি ফলস, আসলে লোকটার কিন্তু কোনো ক্রাইম নাই, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় নামের ভুলের কারণে বা যে কোনোভাবে বা প্রভাব প্রতিপত্তির কারণে কি হয়, লোকটাকে দোষী বানিয়ে দেওয়া হলো। তাহলে দোষী বানিয়ে দেওয়া হলো, তাহলে কি হলো, এই জিনিসটা, এই জাজমেন্টটা আসলো কিরকম, ভুল জাজমেন্ট আসলো না? এই ধরনের ভুলটাকে আমরা বলবো টাইপ 2 এরর। দ্যাট মিনস এই যে হাইপোথিসিসটা আমরা ধরেছি এটা ফলস, এটা হচ্ছে কি ফলস। ফলস হলে এটাকে আমার কি করা উচিত, এটাকে আমার রিজেক্ট করে দেওয়া উচিত, ঠিক আছে? এটাকে রিজেক্ট করা উচিত। কিন্তু রিজেক্ট না করে আমি যদি এটাকে একসেপ্ট করে নিই, অর্থাৎ লোকটা দোষী ধরে নিলাম এবং তার প্রেক্ষিতে তার শাস্তি হয়ে গেল, তাহলে এই যে ভুলটা, এই ভুলটাকে আমরা বলছি সেকেন্ড কাইন্ড অফ এরর। অর্থাৎ নাল হাইপোথিসিস ফলস হওয়া সত্ত্বেও যদি প্রাপ্ত ডেটার সাপেক্ষে আমরা এটাকে কি করি, একসেপ্ট করে নিই, হ্যাঁ, যদি আমরা এটাকে রিজেক্ট না করি, ডু নট রিজেক্ট এইচ নট হোয়েন এইচ নট ইজ ফলস। তাহলে এইচ নট ফলস হওয়া সত্ত্বেও যদি এটাকে আমরা রিজেক্ট না করি, অর্থাৎ একসেপ্ট করে নেই, তাহলে যেই ধরনের এরর, সেই এররটাকে আমরা বলছি টাইপ 2 এরর। এখানে দেখো আমাদের কিছু একটা চার্টের মধ্যে আমরা ধরে নিচ্ছি কি, একটা হচ্ছে আমাদের H0 ট্রু আর একটা হচ্ছে H0 ফলস। আর এই যদি আমাদের এদিকে আরেকটা ডিসিশনের ক্ষেত্রে দুটো টাইপ হতে পারে, একটা হচ্ছে আমরা রিজেক্ট করব H0 আর একটা হচ্ছে ডোন্ট রিজেক্ট H0, ঠিক আছে? তাহলে যদি আমার হাইপোথিসিসটা ট্রু হয়, সেই হাইপোথিসিসটাকে যদি আমি রিজেক্ট করে দিই, তাহলে আমার এক ধরনের এরর হলো। এই এররটাকে আমরা বলছি কি টাইপ 1 এরর, ঠিক আছে? তার মানে হচ্ছে কি আমাদের H0 ট্রু হওয়া সত্ত্বেও যদি এটাকে আমরা রিজেক্ট করে দেই, তাহলে যে ভুলটা, অবশ্যই একটা ভুল হলো, এই ভুলটাকে আমরা বলছি টাইপ 1 এরর। তাহলে কারেক্ট ডিসিশনটা কি হবে? কারেক্ট ডিসিশন হবে যদি আমার H0 ট্রু হয় এবং সেটাকে যদি আমি একসেপ্ট করে নেই, তাহলে আমার ডিসিশনটা হয়ে যাবে কি কারেক্ট, ঠিক আছে? এটাকে যদি আমি রিজেক্ট না করি, তাহলে এখানে দেখো এটা ট্রু এবং আমি এটাকে রিজেক্ট করব না। দ্যাট মিনস তুমি নানাভাবে বলতে পারো ডোন্ট রিজেক্ট H0 অথবা একসেপ্ট H0, এভাবেও বলতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এই যে ডিসিশনটা, এটাকে আমরা বলছি কারেক্ট ডিসিশন। আবার আরেকটা ইয়ে হতে পারে কি, টাইপ হতে পারে কি H0 ফলস, ঠিক আছে? নাল হাইপোথিসিস কিরকম, ফলস নাল হাইপোথিসিস। সুতরাং ফলস যদি নাল হাইপোথিসিস হয়, তাকে আমার কি করা উচিত, রিজেক্ট করে দেওয়া উচিত, এই যে রিজেক্ট করা উচিত। তাহলে যদি রিজেক্ট করি, তাহলে আমার ডিসিশনটা কি হবে, কারেক্ট ডিসিশন হবে, তাই না? আর যদি আমার এমন হয় যে আমার নাল হাইপোথিসিস ফলস, ফলস হলে সেটাকে আমরা কি করলাম না, রিজেক্ট করলাম না, এটাকে আমরা কি করলাম, নাল হাইপোথিসিস ফলস হওয়া সত্ত্বেও আমরা এটাকে একসেপ্ট করে নিলাম, তাহলে যেই ভুলটা হলো সেই ভুলটাকে আমরা বলি টাইপ 2 এরর। তাহলে তোমরা ক্লিয়ারলি আশা করছি বুঝতে পেরেছো কোনটা আমরা স্ট্যাটিস্টিক্সে কয় ধরনের ভুল হয়, একটা হচ্ছে টাইপ 1 এরর, আরেকটা হচ্ছে টাইপ 2 এরর। এবং এই যে ভুল, আমরা কিন্তু ভুল হওয়ার প্রবাবিলিটি নিয়ে কাজ করি, ঠিক আছে? এই ভুলটার, এই যে টাইপ 1 এরর, এই টাইপ 1 এররের যে প্রবাবিলিটি, দ্যাট মিনস পি অফ probability of type 1 error, টাইপ 1 এরর, এটাকে আমরা বলছি লেভেল অফ সিগনিফিকেন্স, ঠিক আছে? প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর, একটু লেখা বুঝতে হয়তো তোমাদের কষ্ট হচ্ছে, ই ডাবল আর এরর, টাইপ 1 এরর। এই প্রবাবিলিটি অফ টাইপ 1 এররটাকে আমরা বলছি লেভেল অফ সিগনিফিকেন্স বা যথার্থতার মাত্রা, ঠিক আছে? এটাকে আমরা ডিফাইন করি কি দিয়ে, এটাকে ডিফাইন করি আমরা আলফা দিয়ে। এটাকে তোমরা একটু পরে এটা আলাদা করেই আরেকটা লেভেল অফ সিগনিফিকেন্সের ডেফিনেশনটা পড়বে। তাহলে আমি এখান থেকে বুঝিয়ে দিলাম যে এই লেভেল অফ সিগনিফিকেন্স মানে আমরা যে প্রথম প্রকার ভুল করলাম, সেই ভুলের যে সম্ভাবনা, সেটাকে আমরা বলছি যথার্থতার মাত্রা বা
লেভেল অফ সিগনিফিকেন্স। আশা করছি বুঝতে পেরেছো। আর এই যে টাইপ 2 এরর, এই টাইপ 2 এররের প্রবাবিলিটিকে আমরা ডিফাইন করি বিটা দিয়ে। ওকে, তাহলে প্রথম প্রকার ভুলের প্রবাবিলিটি যেটা, সেটা হচ্ছে টাইপ আলফা, এবং দ্বিতীয় প্রকার ভুল যেটা, সেটার প্রবাবিলিটিকে আমরা ডিফাইন করি বিটা দিয়ে। আর 1 মাইনাস বিটাটাকে আমরা বলি পাওয়ার অফ টেস্ট। ঠিক আছে, তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের এই কারেক্ট ডিসিশন যেটা, সেটা হচ্ছে আমাদের 1 মাইনাস বিটা। এটা যদি এটার প্রবাবিলিটি, অবশ্যই প্রবাবিলিটির কথা বলবে, এটার প্রবাবিলিটিকে আমরা বলছি একটু মুছে নিয়ে আমি, ঠিক আছে, এটা প্রবাবিলিটিকে আমরা বলছি কি আলফা। প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর, এটাকে আমরা বলছি আলফা। আর হচ্ছে 1 মাইনাস আলফাটাকে আমরা বলছি কোএফিসিয়েন্ট অফ কনফিডেন্স, কারণ আমরা জানি যে টোটাল প্রবাবিলিটি কত হবে 1, তাহলে এই দিকের প্রবাবিলিটি আর এই দিকের 1 প্রবাবিলিটি মিলে কত হবে 1 হবে না। আবার ঠিক একইভাবে এই দিকের প্রবাবিলিটি আর এই দিকের প্রবাবিলিটি মিলে এটাও কিন্তু 1 হবে। এটা যদি বিটা হয়, দেখো একটু মুছে নেই, তাহলে আমাদের হয়ে গেল, সরি, এটাও কি হবে আমাদের 1 হবে। তো তাহলে দেখো এই যে 1 মাইনাস বিটা, এই যে 1 মাইনাস বিটা, এটাকে আমরা বলছি পাওয়ার অফ টেস্ট। কোথায়? এটাকে আমরা বলছি পাওয়ার অফ টেস্ট। আর 1 মাইনাস আলফা, এটাকে আমরা বলছি কোএফিসিয়েন্ট অফ কনফিডেন্স। এটা হচ্ছে আলফা, দ্যাট মিনস প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর, এটাকে আমরা বলছি লেভেল অফ সিগনিফিকেন্স। ঠিক আছে, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। আমরা এখানেও হয়তো তোমাদের দেখো, আমরা অ্যাকসেপ্টেন্স রিজিয়ন, রিজেকশন রিজিয়ন নিয়ে আর কথা বলবো না, কারণ এগুলো গত ক্লাসে আমরা বলেছি। আজকে একটু আগেই যে লেভেল অফ সিগনিফিকেন্সের আমরা কথা বললাম, দ্য প্রবাবিলিটি অফ রিজেক্টিং এইচ নট which is true is called the level of significance and is denoted by alpha. Commonly chosen value of alpha is equal to 0.05 or 0.01. ঠিক আছে, এটাকে আমরা আরেকটা নামেও অভিহিত করতে পারি, সেটা হচ্ছে সাইজ অফ টেস্ট। দ্যাট মিনস সাইজ অফ টেস্ট অর লেভেল অফ সিগনিফিকেন্স, এই দুটো কিন্তু একই, এবং দুটোই হচ্ছে প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর। তাহলে আমরা আবার ডিফাইন করতে পারি প্রবাবিলিটি অফ টাইপ 1 এররটা কি জিনিস? প্রবাবিলিটি অফ রিজেক্টিং এইচ নট হোয়েন ইট ইজ ট্রু, তাই না? কারণ প্রবাবিলিটি অফ রিজেক্টিং এইচ নট হোয়েন ইট ইজ ট্রু ইজ কল্ড লেভেল অফ সিগনিফিকেন্স অর সাইজ অফ টেস্ট। ওকে, এখন দেখো যে এই যে আলফা, দ্যাট মিনস লেভেল অফ সিগনিফিকেন্স 0.05 অর 0.01, এটা নিয়ে কিন্তু তোমাদের ম্যাথ করতে হবে। তাহলে এটা বলতে তোমরা আসলে কি বুঝো? ঠিক আছে, তাহলে এই যে 0.05, এটা বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝি যে আমি যে ডিসিশনটা দিচ্ছি, আমার এই ডিসিশনে শতকরা 5% এরর থাকতে পারে। আমার ডিসিশনে শতকরা 5% এরর থাকতে পারে। একইভাবে আমি যখন আলফা ইজ ইকুয়াল টু 0.01 নিব, তখন আমি বুঝবো যে আমার ডিসিশনের ক্ষেত্রে 1% এরর থাকতে পারে। স্ট্যাটিস্টিক্সে সাধারণত আমরা 5%কে সিগনিফিকেন্ট ধরে নিই, অর্থাৎ 5% পর্যন্ত আমরা অ্যালাউ করে থাকি। ওকে, এখন আসো পাওয়ার অফ টেস্ট। পাওয়ার অফ টেস্টটা আমি একটু আগেই তোমাদের বললাম, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ রিজেক্টিং ফলস এইচ নট হোয়েন ইট ইজ কল্ড পাওয়ার অফ টেস্ট। তাহলে পাওয়ার অফ টেস্টটা কিন্তু কারেক্ট ডিসিশন। ঠিক আছে, দেখো তোমাদের আগের স্লাইডে আমি আবার বলছি, এইটা ছিল আমাদের পাওয়ার অফ টেস্ট। তার মানে হচ্ছে কি প্রবাবিলিটি অফ আমাদের ইয়ে ছিল কি এইটা, ঠিক আছে, এইচ নট, সরি, এইচ নট যদি আমার ট্রু হয়, এখানে এইচ নট ফলস যদি হয়, এইচ নট ফলস যদি হয় এবং সেটাকে যদি আমি রিজেক্ট করি, তাহলে পরে আমাদের যে এররটা আসবে সেটাকে আমরা বলছি কি, তোমাদের একটু ইয়েতে একটু এখানে একটু ইয়ে হয়েছিল, সেটা হচ্ছে কারেক্ট ডিসিশন আমরা এখানে এটাকে যেটা ধরেছি টাইপ 2 এরর, এটাকে বিটা ধরেছি, তো এই দিক থেকে হবে বিটা, আর এটা হবে 1 মাইনাস বিটা। ঠিক আছে, একটু কারেকশন করে নিও। ঠিক আছে, তাহলে আমরা
কারেক্ট ডিসিশনের ক্ষেত্রে কি বলছি, যেটা যদি আমার এটা দেখো হাইপোথিসিস যদি ফলস হয়, যদি সেটাকে আমি রিজেক্ট করে দেই, দ্যাট মিনস এটা নাল হাইপোথিসিস ফলস যদি হয় এবং সেটাকে যদি আমি রিজেক্ট করি, তাহলে আমার ডিসিশনটা কি হবে? কারেক্ট ডিসিশন হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা আসলে এইটাকে আমরা বিটা ধরছি, তো এইটা হবে আমাদের 1 মাইনাস বিটা। তোমাদের একটু ঠিক করে নিও, এটাকে আমরা আলফা ধরছি, আর কারেক্ট ডিসিশন এইদিকে হবে 1 মাইনাস আলফা। তবে তোমার লেখাটার যদি ধরনটা চেঞ্জ করো তাহলে এটাও চেঞ্জ হতে পারে ইয়েটা। তাহলে দেখো প্রবাবিলিটি অফ কি, প্রবাবিলিটি অফ কারেক্ট ডিসিশন, মানে দ্যাট মিনস 1 মাইনাস বিটা, যেটা আমরা বলেছি যে বিটাটা হচ্ছে কি, আমরা বলছি বিটাটা হচ্ছে যখন এইচ নট ফলস, হ্যাঁ, ফলস হওয়া সত্ত্বেও যদি আমরা এটাকে রিজেক্ট না করি, তাহলে যে এররটা সেটা হচ্ছে টাইপ 2 এরর। তাহলে আমাদের কারেক্ট ডিসিশনটা কি হবে? যদি আমাদের এইচ নট ফলস হয়, সেটাকে যদি আমরা রিজেক্ট করে দিই, তাহলে আমার যে সেই ক্ষেত্রে আমার এটা হয়ে যাবে টাইপ সরি সেটা হয়ে যাবে পাওয়ার অফ টেস্ট। ওকে, তাহলে দেখো এখানে আবার একটু বলছি যে probability of rejecting a false h naught when false h naught is called power of test। ঠিক আছে, আমার যদি h naught false হয়, সেটাকে যদি আমি রিজেক্ট করে দেই, তাহলে সেই তার প্রবাবিলিটিকে বলবো আমরা পাওয়ার অফ টেস্ট। সিন্স বিটা ইজ দ্য প্রবাবিলিটি অফ accepting h0 when h1 is true, then 1 minus beta denote the probability of rejecting h naught when h1 is true। দ্যাট মিনস অল্টারনেটিভ এইচ নট ফলস মানে কি, এইচ নট ফলস মানেই কিন্তু এইচ ওয়ান ট্রু। বুঝতে পারছো? যেমন ধরো আমি যদি এইভাবে বলি, একটু এটা হলো আমাদের, এটাকে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে কি মিউ ইজ ইকুয়াল টু, একটু ঠিক করে নিয়ে দাঁড়াও, আমরা ধরে নিলাম এই তোমাদের ক্লাসের ছাত্রদের উচ্চতা মিউ ইজ ইকুয়াল টু 5.5 অর 5.6। ঠিক আছে, এই ক্লাসের উচ্চতা ধরে নিলাম 5.5। এখন দেখো যে এটা ফলস। অ্যাকচুয়ালি আসলে যদি আমরা পপুলেশন থেকে ডেটা কালেকশন করি, তাহলে বুঝতে পারবো যে এইটা 5.5 না। এখন অল্টারনেটিভ কি হবে? অল্টারনেটিভ হচ্ছে আমাদের মিউ নট ইজ ইকুয়াল টু 5.6, তাই না? মিউ নট ইজ ইকুয়াল টু 5 সরি 5.6। ওকে, তার মানে হচ্ছে যে কথাটা আমি বলছি যে দেখো এখন দেখো যে আমরা বলছি কি যে কোথায় against the, আচ্ছা 1 minus beta denotes the probability of rejecting h naught when h1 is true। h1 যদি আমাদের ট্রু হয়, দ্যাট মিনস আমরা একটু আগে বলছিলাম হয় h1 ট্রু বলবা, না হয় h নট ফলস বলবা। তো যখন h নট ফলস, h নট ফলস মানে কি হবে? h1 ট্রু হবে। তো h নট ফলস হলে যদি আমি সেটাকে রিজেক্ট করে দিই, অথবা আমি এই কথাটা এইভাবে বলতে পারি, যদি h1 ট্রু হয়, তাহলে যদি h নটটাকে রিজেক্ট করে দেই, তার প্রবাবিলিটি হয়ে যাবে 1 মাইনাস বিটা। ঠিক আছে, এইটার প্রবাবিলিটি হয়ে যাবে 1 মাইনাস বিটা, সেটাকে আমরা বলছি পাওয়ার অফ টেস্ট। তাহলে পাওয়ার অফ টেস্ট ইজ ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর, দ্যাট মিনস 1 মাইনাস বিটা। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা যাব, মোটামুটি আমাদের ডেফিনেশনগুলো প্রায় শেষ, দেখি আর একটু আছে কিনা। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের আছে, এই যে লেভেল অফ সিগনিফিকেন্সের কথা বললাম তোমাদের, সেই লেভেল অফ সিগনিফিকেন্স কিন্তু যখন তুমি একটা ডিসিশনে পৌঁছাবা, অর্থাৎ তোমার হাইপোথিসিসটা তুমি রিজেক্ট করছো না বাতিল করছো, একসেপ্ট করছো, সেইটার ক্ষেত্রে লেভেল অফ সিগনিফিকেন্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এটার মাধ্যমেই তুমি টেবিল থেকে একটা ভ্যালু পাবা, এবং এই ভ্যালুর সাথে তোমার যে অবজার্ভ ভ্যালু
বা টেস্ট ভ্যালু বা ক্যালকুলেটেড ভ্যালু, সেই ভ্যালুর প্রেক্ষিতে তুমি ডিসিশন নিবা যে তোমার হাইপোথিসিসটাকে তুমি অ্যাকসেপ্ট করছো না রিজেক্ট করছো। তো এই ক্ষেত্রে পি ভ্যালু কিন্তু আরেকটা ইয়ে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেটা কি হচ্ছে, পি ভ্যালু ইজ স্মলেস্ট ভ্যালু অফ আলফা ফর হুইচ উই ক্যান রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস এইচ নট। তাহলে পি ভ্যালুর মাধ্যমে কিন্তু আমরা আরো কারেক্টলি ডিসিশনটা দিতে পারি। পি ভ্যালুটা কি? এটা এই যে আলফাটা আমরা বের করেছি বা আমরা আলফা যে আমরা শিখেছি, এই আলফারই স্মলেস্ট ভ্যালু, যেটার মাধ্যমে আমরা করতে পারি কি, উই ক্যান রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস, আমরা নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করতে পারি। সো তুমি যদি ডেফিনিশনের কথা চিন্তা করো, তাহলে আমরা বলতে পারি হোয়াট ডু ইউ মিন বাই পি ভ্যালু? পি ভ্যালু ইজ দ্য স্মলেস্ট ভ্যালু অফ আলফা ফর হুইচ উই ক্যান রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস এইচ নট। তাহলে ক্যালকুলেট করবা কিভাবে? ক্যালকুলেটিং পি ভ্যালু ডিপেন্ড অন দ্য অল্টারনেটিভ হাইপোথিসিস। অল্টারনেটিভ হাইপোথিসিসের উপর বেসিস করে কিন্তু আমাদের এই পি ভ্যালুটা নির্ণয় করতে হয়, ঠিক আছে? তাহলে এইদিকে দেখো যে এইটা ধরো আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক একটা, সেই টেস্টের স্ট্যাটিস্টিকের উপর ভিত্তি করে আমাদের কিন্তু পি ভ্যালুটা আমরা টেবিল থেকে কমপ্লিট করবো আর কি, ঠিক আছে? এখানে দেখো পি ভ্যালুটা অল্টারনেটিভ হাইপোথিসিস যদি আমার নট ইকুয়াল টু হয়, সেই ক্ষেত্রে পি ভ্যালুটা আমাদের বের করতে হবে 2 ইন্টু জেড গ্রেটার দেন জেড আলফা, লেভেল অফ সিগনিফিকেন্সের ভিত্তিতে, ঠিক আছে? আর ঠিক একইভাবে যদি এটা গ্রেটার দেন হয়, তাহলে জেড গ্রেটার দেন জেড ক্যাল, ঠিক আছে? জেড জেড গ্রেটার দেন জেড ক্যাল যদি হয়, তাহলে সেইভাবে আমরা বের করতে পারবো। একইভাবে যদি লেস দেন হয়, তাহলে জেড লেস দেন জেড ক্যাল। আর লেভেল অফ সিগনিফিকেন্স আমরা বলছি আলফা আমাদের দেয়াই আছে। এখন আমরা কিভাবে এই ডিসিশনটা নিব? তো আমরা রিজেক্ট করব এইচ নট যদি আমার পি ভ্যালু লেস দেন আলফা হয়। পি ভ্যালুটা যদি আলফার চেয়ে কম হয়, তাহলে আমরা হাইপোথিসিসটা রিজেক্ট করব। তাহলে কিভাবে আমরা কাজটা করতে পারি? ধরো এই জেড ক্যালটা হচ্ছে, অর্থাৎ টেস্ট স্ট্যাটিস্টিক হচ্ছে আমার জেড সি, সি মানে হচ্ছে এখানে ক্যালকুলেটেড ভ্যালু। তো এই হলো আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক বা এটার ফর্মুলাটা। এটা ক্যালকুলেশন করে আমরা পেলাম 2.02। এখন আমাদের ধরো অল্টারনেটিভ হাইপোথিসিসটা ছিল নাল নিশ্চয়ই ছিল মিউ ইজ ইকুয়াল টু 70, অল্টারনেটিভ ছিল মিউ গ্রেটার দেন 70। তাহলে যেহেতু এইটা ওয়ান টেল টেস্ট, কারণ ওয়ান টেল কেন আমি তোমাদের আগেই বলেছি, ওয়ান টেল কিভাবে বুঝবো, যখন আমার অল্টারনেটিভ হাইপোথিসিস গ্রেটার দেন অথবা লেস দেন থাকবে, তখন বুঝবো যে এটা আমার অল্টারনেটিভ হাইপোথিসিস। তাহলে আমাদের এখন দেখো পি ভ্যালুটা কি আমাদের জেড গ্রেটার দেন 2.20, তার মানে হচ্ছে জেড গ্রেটার দেন এই যে ক্যালকুলেটেড ভ্যালুটা জেড ক্যালকুলেটেড ভ্যালু, এটা সমান আমরা লিখতে পারি কি, আমরা যে নর্মাল ডিস্ট্রিবিউশনে যেভাবে আমরা কাজটা করে থাকি, সেটা হচ্ছে 1 মাইনাস পি জেড লেস দেন 2.20। তো এই 2.20 আমরা টেবিল থেকে মানটা পেয়ে থাকি। টেবিলের মানটা হচ্ছে আমার এইটা 0.9783। সো এইখান থেকে আমরা পেলাম ভ্যালুটা হচ্ছে 0.0217। তাহলে এখন দেখো এই যে মানটা, এই মানটা 0.0217, অথচ আমাদের আলফাটা হচ্ছে 0.05। তাহলে যেহেতু এই পি ভ্যালুটা আলফার চেয়ে ছোট হয়ে গেল, দেখো এখানে আমি একটু নিয়ে নেই, এই যে এই মানটা যেহেতু আমাদের এই মানটার চেয়ে ছোট হয়ে গেল, সুতরাং আমরা বলতে পারি পি ভ্যালু ইজ লেস দেন আলফা, সো উই রিজেক্ট দ্য হাইপোথিসিস। ওকে, এইভাবে আমরা অ্যাকচুয়ালি, তোমাদের হয়তো এরকম পি ভ্যালুর মাধ্যমে নাও হতে পারে, তো তারপরে তোমরা একটু দেখে নিলে যে পি ভ্যালু বলতে আমরা আসলে কি বুঝি এবং পি ভ্যালুর মাধ্যমে আমরা আসলে কিভাবে হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করি। আরেকটা বিষয় হচ্ছে, এটা আমরা পরে যাব আমাদের টেস্ট, আচ্ছা এটা আমি পরেই কথা বলি তোমাদের সাথে। আমি এখন তোমাদের আমাদের যে টেস্টগুলো আমরা নিয়ে করি সেগুলো একটু দেখি। আমি নতুন একটা শেয়ারে যাই। দেখো আমাদের আমরা আমাদের যে ইম্পর্টেন্ট টেস্টগুলো, অর্থাৎ কি কি টেস্ট আমরা এখানে করে থাকি, আমাদের এই টেস্টগুলো হচ্ছে জেড টেস্ট বা নর্মাল টেস্ট, টি টেস্ট, কাই স্কোয়ার টেস্ট, এফ টেস্ট, এই চারটা টেস্ট তোমাদের থাকবে। নর্মাল, প্রথমেই আমরা যাই নর্মাল টেস্ট। নর্মাল টেস্ট, ইন এ নর্মাল টেস্ট উই ফাইন্ড ইউ whose expected value is expectation u
is specified by null hypothesis and standard error sigma u of u is either known or estimated from a large sample. যদি আমাদের দেখো যে নর্মাল টেস্টের ক্ষেত্রে কি করব আমরা, আমরা কি করব, ইউকে আমরা নির্ণয় করব এবং যার এক্সপেক্টেড ভ্যালুটা হবে ইউ দিয়ে ডিফাইন করব এবং সেটা নাল হাইপোথিসিস দিয়ে স্পেসিফাই করা থাকবে। আর তার স্ট্যান্ডার্ড অ্যারো সিগমা ইউটা এটা নোনও হতে পারে অথবা বড় কোনো যে ইয়েটা আছে, অর্থাৎ আমি আর একটু ইয়েটা নিয়ে নিই, বড় কোনো স্যাম্পল থেকে এটা আমরা এস্টিমেট করেও নিতে পারি। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমার যে টেস্ট স্ট্যাটিস্টিকটা, সেই টেস্ট স্ট্যাটিস্টিকটা হয়ে যাবে আমাদের জেড টেস্ট। যেমন ধরো এই ক্ষেত্রে জেড ইজ ইকুয়াল টু হচ্ছে এটা। ওকে, আমরা দেখো জেড ইজ ইকুয়াল টু এই যে ভ্যারিয়েবলটা আমার হলো কি ইউ মাইনাস এক্সপেকটেশন অফ ইউ ডিভাইডেড বাই সিগমা ইউ। তাহলে এটা দেখো, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েট। ঠিক আছে, কারণ আমরা ভ্যারিয়েবল থেকে তার মিনটা মাইনাস করেছি, এক্সপেকটেশন অফ ইউ মানেই হচ্ছে মিন, আর সিগমা ইউ হচ্ছে তার স্ট্যান্ডার্ড, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা। সো এটা একটা স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েট। তো ইজ টেকেন এ নর্মাল ভ্যারিয়েবল উইথ মিন 0 অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1। যেহেতু এটা একটা স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েট, সুতরাং তার মিন 0 হবে এবং ভ্যারিয়েন্সটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হবে 1। It is symbolically expressed as z is equal to n0 1. That means z follows a normal distribution with mean 0 1, mean 0 and variance 1. If the distribution of u is normal and sigma is known, then z is exactly normal distribution. দেখো যদি এরকম হয়, এই যে ইউ ভ্যারিয়েবলটা নিয়ে কাজ করছি, তো যদি ইউ এর ভ্যারিয়েবলটা নর্মাল হয়, নর্মাল পপুলেশন থেকে নেওয়া হয়, যার ভ্যারিয়েন্সটা হচ্ছে নোন, ঠিক আছে, যদি সিগমাটা জানা থাকে, ভ্যারিয়েন্সটা জানা থাকে, তাহলে জেডটা একদম এক্স্যাক্টলি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে। ঠিক আছে, কারণ ভ্যারিয়েন্স জানা থাকলে আসলে আমরা মোটামুটিভাবে সব কিছুই পেয়ে যাই আর কি। Frequently, however, the distribution of u is approximately normal or sigma is estimated from a large or perhaps both. তাহলে সাধারণত আমাদের কি হয়, ফ্রিকোয়েন্টলি যেটা ইউটা কি হয়ে যায়, ইউটা হয় তোমার অ্যাপ্রক্সিমেটলি নর্মাল ডিস্ট্রিবিউশন, যেখানে আমাদের সিগমা ইউটা একটা লার্জ স্যাম্পল থেকে এস্টিমেট করা হয়। তো যেহেতু এটা লার্জ স্যাম্পল থেকে এস্টিমেট করা হয় এবং স্যাম্পলটা যদি লার্জ হয়, সেটা অ্যাকচুয়ালি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, অ্যাপ্রক্সিমেটলি নর্মাল ডিস্ট্রিবিউশন হয়ে যায়। এই কারণে বলা হচ্ছে ইউ ইজ অ্যাপ্রক্সিমেটলি নর্মাল। ঠিক আছে, when the sample are large, then approximation is usually quite satisfactory. যদি স্যাম্পলটা লার্জ হয় তাহলে অবশ্যই এই যে অ্যাপ্রক্সিমেশনটা এটা স্যাটিসফ্যাক্টরি হয়। দ্যাট ইজ ওয়াই দ্য নর্মাল টেস্ট ইজ অফেন রিগার্ডেড অ্যাজ লার্জ স্যাম্পল টেস্ট। এই কারণেই এই নর্মাল যে ডিস্ট্রিবিউশন বা নর্মাল টেস্ট যেটা, সেই নর্মাল টেস্টটাকে বলা হয় লার্জ স্যাম্পল টেস্ট। তাহলে এখানে দেখো যে এই এখন আমরা প্র্যাকটিক্যালি পার্টিকুলার কেসের ক্ষেত্রে কি করি, ইউ ইজ এ স্যাম্পল মিন, এটার একটা স্যাম্পল মিন আছে, সেই স্যাম্পল মিনটা আমরা ধরছি মিউ, ইউটা আমাদের স্যাম্পল মিন। সো মিন যেটা এক্স বার মাইনাস মিউ, এক্সপেকটেশন অফ ইউ মানে হচ্ছে মিউ, আর সিগমা ইউ মানে কি আমাদের, যেহেতু এটা মিনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সো মিনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে আমরা কি বলি, স্ট্যান্ডার্ড এরর বলি, এবং সেটাকে আমরা ডিফাইন করি সিগমা বাই √n দিয়ে। সো আমাদের আমরা জেড টেস্টটাকে তখন লিখতে পারি জেড ইজ ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা বাই √n, which is follows normal distribution with mean 0 and standard deviation 1. The normal curve is symmetrical about mean, hence the critical value at a particular level of significance at right side in the same as the left side with a negative sign. তো যেহেতু এটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, সুতরাং এর যে ক্রিটিক্যাল ভ্যালুটা থাকবে সেটা বোথ সাইডেই থাকবে, রাইট সাইডেও থাকবে এবং লেফট সাইডেও থাকবে। দ্যাট মিনস আমরা যদি এটাকে এইভাবে বলি যে এটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন, তো সরি, তাহলে এদিকে ধরো আমাদের, আমরা এর আগের ক্লাসে ক্রিটিক্যাল রিজিয়ন, ক্রিটিক্যাল ভ্যালু পড়েছি, এখানে আমাদের যদি 0 থাকে আর এদিকে থাকবে আমাদের মাইনাস ইনফিনিটি আর এদিকে থাকবে আমাদের প্লাস ইনফিনিটি। সো এই যে যেহেতু এটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন হবে, সুতরাং ক্রিটিক্যাল রিজিয়নটা এদিকে রাইট সাইডেও থাকবে, লেফট সাইডেও থাকবে। ঠিক আছে, সো এটা আমাদের টু টেল টেস্টে
ওয়ান টেল টেস্টও হতে পারে, টু টেল টেস্টও হতে পারে। এরপরে আসো টি টেস্ট। টি টেস্টের সাথে এফ টেস্টের আসলে অনেক মিল আছে। আমরা টি টেস্টটা যদি আমাদের এফ টেস্টের ক্ষেত্রে আমরা বললাম যে এটা একটা লার্জ স্যাম্পল টেস্ট, অর্থাৎ যদি আমার সিগমাটা নোন থাকে তাহলে আমরা বলি যে এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, নর্মাল টেস্ট হবে। আর যদি এটা আননোন থাকে এবং সেই ক্ষেত্রে আমরা যদি লার্জ একটা পপুলেশন থেকে এটা বের করে নিই, স্যাম্পল থেকে বের করি, লার্জ স্যাম্পল নিয়ে কাজ করি, তখন সেটা অ্যাপ্রক্সিমেটলি নর্মাল টেস্টে দাঁড়ায়। তো কিন্তু টি এর ক্ষেত্রে দেখো আমরা বলছি ইন কেস অফ নর্মাল টেস্ট ইট ইজ এজিউম দ্যাট দ্য পপুলেশন ভ্যারিয়েন্স, আমি এটা নিয়ে নিই, that population variance is either known or estimated from a large sample। তার মানে হচ্ছে নর্মাল টেস্টে আমরা কি করছি, পপুলেশনটা আমার হয় নোন থাকছে, না হয় আমরা লার্জ একটা স্যাম্পল থেকে এটা এস্টিমেট করে নিচ্ছি। But often, very often, we have to deal with small sample where population variance is unknown। তাহলে আমাদের কিন্তু অনেক সময় এরকম হয় যে আমার পপুলেশনটা ছোট, দ্যাট মিনস লেস দেন 30, এবং অনেক ক্ষেত্রে আমার পপুলেশন ভ্যারিয়েন্সটাও আননোন থাকে। তো এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আমরা আসলে টি টেস্টের জায়গায় জেড টেস্টের জায়গায় টি টেস্টটা ইউজ করে থাকি। ইন দিস সিচুয়েশন দ্য টেস্ট স্ট্যাটিস্টিক টি ইজ ইউজ টু বি ইনস্টিড অফ জেড স্ট্যাটিস্টিক। তাহলে এই ক্ষেত্রে আমাদের জেডের জায়গায় কি কোন টেস্ট হবে, টি টেস্ট। কখন হচ্ছে, যখন আমার স্যাম্পলটা লেস দেন 30 হবে এবং আমার পপুলেশন ভ্যারিয়েন্সটা আননোন থাকবে, সেই ক্ষেত্রে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকটা হবে টি, জেডের জায়গায় হয়ে যাবে টি। দ্য ডিস্ট্রিবিউশন অফ টি কন্টেইনস দ্য প্যারামিটার নিউ ইজ নোন অ্যাজ দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে এইটাতে কিন্তু আমাদের এই যে ডিস্ট্রিবিউশন, সেটার মধ্যে আমাদের আরেকটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে নিউ, যেটাকে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম বলে ধরে নিচ্ছি। ইট ইজ এ পজিটিভ ইন্টিজার অ্যান্ড অলওয়েজ লেস দেন এন। এই ডিগ্রিজ অফ ফ্রিডমটা হচ্ছে আমাদের সবসময় একটা পূর্ণ সংখ্যা হবে এবং এটা এন এর চেয়ে ছোট হবে, আমার স্যাম্পল অবজারভেশন যা থাকবে তার চেয়ে কম হবে। the size of sample আচ্ছা the size of the sample, the relationship between nu and n depends on how sigma is calculated। অ্যাকচুয়ালি আসলে এই যে নিউটা এবং এনটা ডিপেন্ড করবে যে আমরা সিগমাটা আসলে কিভাবে ক্যালকুলেট করছি তার উপরে, তোমাদের এত কিছু না লিখলেও চলবে। The normal test can be regarded as a special case of t test when nu is large। তাহলে নর্মাল টেস্টটাকে আমরা বলতে পারি এটা টি টেস্টেরই একটা স্পেশাল কেস, যখন আমাদের ইয়েটা হবে কি, নিউটা হবে লার্জ। ঠিক আছে, সো টি টেস্ট ইজ অলসো কল্ড এ স্মল স্যাম্পল টেস্ট। তাহলে টি টেস্টটাকে আমরা কি বলতে পারি, স্মল স্যাম্পল টেস্ট বলতে পারি। এখন দেখো এটাকে ডিফাইন করছি আমরা কিভাবে, এই টি কে টি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এক্সপেকটেশন ইউ ডিভাইডেড বাই এস্টিমেটেড সিগমা ইউ। এখন এটা কিন্তু আমাদের, কারণ এটা সিগমা ইউ আমরা লিখবো না, কারণ এটা হচ্ছে আমার স্যাম্পল থেকে এস্টিমেট করে নেওয়া হবে, এবং এই ক্ষেত্রে আরও একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের স্যাম্পল সাইজটা ছোট হবে। ঠিক আছে, তো এই এবং নিউ হচ্ছে তার ডিগ্রিজ অফ ফ্রিডম, এটা তোমাদের পাশে লিখতে হবে। নিউ হচ্ছে আমাদের এন মাইনাস ওয়ান, অর্থাৎ তোমরা এইভাবে বলতে পারো যতগুলো অবজারভেশন থাকবে তার চেয়ে একটা কম হবে হচ্ছে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম বা নিউ, যতগুলো অবজারভেশন থাকবে। তাহলে এটাকে আমরা ডিফাইন করতে পারি টি ইজ ইকুয়াল টু, এখানে দেখো ইউটাকে আমরা বলছি কি স্যাম্পল মিন, সুতরাং এটা এক্স বার, আর এক্সপেকটেশন ইউ সে হচ্ছে আমাদের মিউ, আর এটা এস্টিমেট যেহেতু করছি সুতরাং এটাকে আমরা লিখতে পারি এস বাই রুট এন। সো টি ইজ ইকুয়াল টু আমরা লিখছি এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই এস বাই রুট এন, যেখানে আমাদের এসটা হচ্ছে এস্টিমেট করতে হবে। সো এস্টিমেটেড এস স্কোয়ার যেটা বা ভ্যারিয়েন্স যেটা, সেটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এন মাইনাস ওয়ান সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে এন মাইনাস ওয়ান। তাহলে ওই যে দেখো এখানে ক্যালকুলেট করার কথা বলা হয়েছিল না কোথায়, যে কিভাবে আমি ক্যালকুলেট করছি সিগমাটা কিভাবে ক্যালকুলেট করছি। তাহলে এখানে সিগমা ক্যালকুলেট করতে কিন্তু আমার এন মাইনাস ওয়ান হবে, সো তার ডিগ্রিজ অফ ফ্রিডমও এন মাইনাস ওয়ান হবে। তো আমরা দেখব যে পরবর্তীতে আমাদের যতগুলো টেস্ট হবে, জেড টেস্টের ক্ষেত্রে তোমার ডিগ্রিজ অফ ফ্রিডম লাগে না, এটা আসলে লার্জ স্যাম্পল, তো যার কারণে এটাতে ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা খুব বেশি একটা প্রভাব ফেলে না। কিন্তু অন্যান্য টেস্টের ক্ষেত্রে আমরা যখন যেই টেস্ট হবে সেই টেস্টের উপর বেসিস করে তার ডিগ্রিজ অফ ফ্রিডমটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে।
সব ডিগ্রিজ অফ ফ্রিডমই কিন্তু n-1 হবে না, ঠিক আছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এইটাও কিন্তু টি টেস্টটাও কিন্তু সিমেট্রিক্যাল, ঠিক আছে, এইটারও 1 টেল 2 টেল, অর্থাৎ আগের মতো করেই রাইট টেল টেস্ট লেফট টেল টেস্ট, এবং বোথ সাইডেই আমরা এটার ডিস্ট্রিবিউশনটাও এইভাবে চিন্তা করব, ঠিক আছে। এটাও তোমাদের ক্রিটিক্যাল রিজিয়নটা বোথ সাইডে থাকবে, এদিকে 0, এটা -ইনফিনিটি, আর এটা +ইনফিনিটি, এইটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ভ্যালু, ঠিক আছে, এখানে যা থাকবে সেটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ভ্যালু। ওকে, তাহলে আমরা একটু মুছে নেই আবার। এখানে দেখো আরেকটা আমরা ফর্ম টি টেস্টে দিচ্ছি, সেটা হচ্ছে যদি আমাদের স্যাম্পলটা পেয়ার্ড অবজারভেশন হয়, যদি আমাদের এমন হয় যে অবজারভেশনটা আমার কোরিলেটেড ভ্যালু বা একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, সেই ক্ষেত্রে টেস্টটাকে আমরা বলি, এটাও আমরা টি টেস্টের মাধ্যমে করে থাকি, যেটাকে আমরা বলি পেয়ার টি টেস্ট। এটার তোমার একটা এক্সাম্পল হতে পারে এরকমভাবে, যে তোমাদের কোনো একটা ট্রেনিং বা স্ট্যাটিস্টিক্সে এই যে তোমাদের এই কোর্সটা শুরু হওয়ার আগে তোমাদের এই কোর্সের উপর ভিত্তি করে একটা পরীক্ষা নিয়ে নেওয়া হলো, এবং এই পরীক্ষা কোর্সটা শেষ করার পরে আরেকটা পরীক্ষা নেওয়া হলো, এই দুইটার রেজাল্ট দেখে তারপরে এই কোর্সটা আসলে কতটুকু তোমাদের ইফেক্টিভ হয়েছে সেই সম্পর্কে আমরা যাচাই করে দেখতে পারি। এটা তোমরা পরবর্তীতে যখন নাকি বিভিন্ন ট্রেনিং করবে চাকরি বাকরির ক্ষেত্রে, তখন দেখবা যে প্রথমেই তোমাদের ট্রেনিং সেন্টারে গিয়ে সাথে সাথে প্রথম দিনে একটা টেস্ট পরীক্ষা নিয়ে নিচ্ছে, এবং এই পরীক্ষার পরে যদিও তোমরা সেই কোর্স সম্পর্কে কিছুই জানো না, তারপরে কি হবে, তোমাদের একটা পরীক্ষা নিয়ে নেওয়া হবে, এবং তারপরে ওই একই প্রশ্নের উপর ভিত্তি করে যখন কোর্সটা শেষ হবে তারপর আরেকটা পরীক্ষা নেওয়া হবে। এখন তোমাদের এই যে আগের যে মার্কসটা, সেই মার্কসটা এবং পরীক্ষা শেষ হওয়ার পরে, অর্থাৎ কোর্সটা শেষ হওয়ার পরে যে মার্কসটা, সেই দুইটা মার্কস কম্পেয়ার করে তোমাদের ডিসিশন নেওয়া হবে যে তোমাদের এই ট্রেনিংটা কতটা ইফেক্টিভ হয়েছে, ঠিক আছে। তো এইটা যেহেতু তোমার আগের ভ্যালুর সাথেই, তোমার আগের নাম্বারের সাথেই তোমার পরের নাম্বারের কম্পেয়ার করা হচ্ছে, সুতরাং এইটাকে আমরা পেয়ার অবজারভেশন হিসাবে ডিফাইন করতে পারি, যার কারণে এটাকে বলা হচ্ছে পেয়ার টি টেস্ট। এবং সেই ক্ষেত্রে পেয়ার টি টেস্টের ক্ষেত্রে দেখো ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়ে যাবে ডি, এবং ডিটাকে আমরা ডিফাইন করব কি, এই যে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ আগের মান, আগের ভ্যালু এবং তার পরের ভ্যালু, এই দুটো ভ্যালুর পার্থক্য, এবং সেখান থেকে ডি বের করার পরে আমরা ডি বার বের করব, এবং সেইটারই আবার এসডি বা ডিগ্রিজ অফ ফ্রিডম, স্ট্যান্ডার্ড ডিভিশনটা বের করব। এইভাবে আমরা বের করে টি টেস্টের মাধ্যমে, আমরা পেয়ার টি টেস্টের মাধ্যমে আমাদের অ্যানালাইসিসটা করতে পারবো। ওকে, এবার আমরা যাই, যে আমি তোমাদেরকে প্রথমে সবগুলো টেস্টেরই বর্ণনাটা দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমরা এই টেস্টগুলোর উপর বেসিস করে আমাদের ম্যাথগুলো করব, ঠিক আছে। এখন আসো কাই স্কোয়ার টেস্ট। কাই স্কোয়ার টেস্ট আসলে মেইনলি ইউজ করা হয় বিশেষ একটা স্পেসিফিক, এটা দুটো ক্ষেত্রেই ব্যবহার করা হয়। একটা হচ্ছে যে যদি আমার কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল হয়, সেই ক্ষেত্রে আমার কোয়ালিটিভ ভ্যারিয়েবলগুলোর মধ্যে, দুটো কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশন আছে কিনা সেটা যাচাই করার জন্য ব্যবহার করা হয়। আবার যদি আমার এমন হয় যে আমার কতগুলো কোন ডিস্ট্রিবিউশন ফলো করছে, একটা বিশেষ কোন ডিস্ট্রিবিউশন ফলো করছে কিনা, ফিট করছে কিনা, সেটা দেখার জন্য আমাদের এই কাই স্কয়ার টেস্টটা ইউজ করা হয়। দেখো এখানে কমন ইয়েটা হচ্ছে আমাদের অবজার্ভ এবং এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সির মধ্যে যে কম্পেয়ারটা, সেটা, অর্থাৎ আমরা অবজারভেশন করে যেই ভ্যালুটা পেয়েছি আর আমার এক্সপেকটেশন যেই ভ্যালুটা, সেইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। The elements of common to the test statistic used for testing the above hypothesis is that each involve the comparison of an observed set of frequency with a corresponding set of expected set of frequencies under the null hypothesis. তার মানে আমি অবজারভেশন করে যে ফ্রিকোয়েন্সিগুলো পেলাম এবং আমার যে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিগুলো আছে সেগুলোর মধ্যে আমার কম্পারিজন যেটা, সেটার জন্যই আমরা আসলে এই কাই স্কয়ার টেস্টটা করে থাকি। এখন এই অবজার্ভ ভ্যালুটাকে আমরা ওয়াই দিয়ে ডিফাইন করছি, আর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি যেটা, সেটাকে আমরা ইআই দিয়ে ডিফাইন করছি।
সেই ক্ষেত্রে আমার কাই স্কোয়ার টেস্ট স্ট্যাটিস্টিকটাকে আমরা ডিফাইন করছি কাই স্কোয়ার নিউ, নিউ মানে হচ্ছে তার ডিগ্রিজ অফ ফ্রিডমটা, এটা সমান হচ্ছে সামেশন ওআই মাইনাস ইআই হোল স্কোয়ার ডিভাইডেড বাই ইআই। দ্যাট মিনস এটাই হচ্ছে তোমার টেস্ট স্ট্যাটিস্টিক বা ফর্মুলা। ঠিক আছে, এর মাধ্যমে আমরা করে থাকি। এটাও আমরা প্র্যাকটিক্যালি যখন কাজটা করব তখন অবশ্যই তোমাদের এটা আমি আশা করছি তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো এখানে কাই স্কোয়ার টেস্ট ফর স্পেসিফিক ভ্যারিয়েন্সের জন্য যদি আমার এটা কয়েকটা ক্ষেত্রে কাই স্কোয়ার টেস্টটাকে আমরা একই সাথে প্যারামেট্রিক এবং নন প্যারামেট্রিক দুভাবেই ইউজ করতে পারি। তোমাদের আমি আগের ক্লাসে বলেছি প্যারামেট্রিক টেস্ট কি, নন প্যারামেট্রিক টেস্ট কি, দুভাবেই আমরা ইউজ করতে পারি, প্যারামেট্রিক টেস্ট এবং নন প্যারামেট্রিক টেস্ট। প্যারামেট্রিক টেস্ট যদি হয় সেই ক্ষেত্রে তার ডিগ্রিজ অফ ফ্রিডম হবে n-1, এবং এটা যখন স্পেসিফাইড ভ্যারিয়েন্সের জন্য আমরা কাজ করব তখন আমরা প্যারামেট্রিক টেস্ট হিসেবে কাজ করতে পারি। আর যদি আমার গুডনেস অফ ফিডিং এর ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে k-r। আর তোমাদের আমরা করব হচ্ছে এটা দিয়ে ইন্ডিপেন্ডেন্স অফ অ্যাট্রিবিউটস, যেটা এটাই আমরা মূলত করব। সেই ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম হবে r-1 ইন্টু c-1। দ্যাট মিনস দুটো কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা, অথবা আমরা বলতে পারি এই কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলকে আমরা কি বলি, অ্যাট্রিবিউট বলি। এই অ্যাট্রিবিউটগুলোর ইন্ডিপেন্ডেন্সি টেস্ট করার জন্য আমরা যে কাই স্কোয়ারটা করব সেটাকে আমরা বলছি গুড অ্যাসোসিয়েশন অফ টু অ্যাট্রিবিউটস। ঠিক আছে, বা ইন্ডিপেন্ডেন্স অফ অ্যাট্রিবিউটস। এখন আসো, এটা হচ্ছে এই যে ফর্মটা, এটা হচ্ছে স্পেসিফাইড ভ্যারিয়েন্স, সিঙ্গেল ভ্যারিয়েন্সের জন্য আমরা কাজ করব। ঠিক আছে, তো আজকে আমার মনে হয় এই পর্যন্তই থাকুক, বেশ লম্বা হয়ে যাচ্ছে। নেক্সট ক্লাসে আমরা এফ টেস্ট এবং টেস্টের যে স্টেপগুলো সেগুলো নিয়ে এবং পরবর্তী ম্যাথ নিয়ে আমরা কথা বলবো। তো আজকের ক্লাসে আমার মনে হয় যা করেছি আমরা এগুলো নিয়ে তোমরা একটু দেখবে এবং প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করবে। আর আমি তোমাদের বারবার বলছি সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স কিন্তু শুধু মুখস্থ করা যাবে না, এটা বুঝতে হবে, বুঝে লিখে 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 পড়তে হবে, তাহলেই তোমরা এটাকে আয়ত্ত করতে পারবে। ঠিক আছে, কারণ ভুলভাল লিখলে কিন্তু আসলে কোনো কাজে আসবে না আর কি, নাম্বার পাবে না। সুতরাং তোমার অ্যাকুরেসি থাকতে হবে। তো আশা করছি তোমরা এটা সঙ্গে সঙ্গে স্টাডি করবে। আর যদি কোথাও কোনো অসুবিধা বোধ করো তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমরা নেক্সট ক্লাসের আগে সেটাকে রিভিউ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই থাকুক, আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ